আলিপুরদুয়ার শহরে নেশামুক্তি কেন্দ্রে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার একজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। আলিপুরদুয়ার চৌপতি এলাকায় ওই নেশামুক্তি কেন্দ্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম আশরাফুল হক, আসামের ধুবড়ী এলাকার বাসিন্দা। গত 1 মার্চ তাকে ওই কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। ওই নেশামুক্তি কেন্দ্রে প্রায় 20 জন আবাসিক রয়েছেন। নেশামুক্তি কেন্দ্রে ভর্তি থাকা এক যুবক জানিয়েছেন, শুক্রবার সকাল থেকেই আশরাফুলকে হাত পা বেঁধে রাখা হয়েছিল। তারপর তাকে বেপরোয়া মারধর করে নেশামুক্তি কেন্দ্রের কর্ণধার কোচবিহার খাগড়াবাড়ি এলাকার বাসিন্দা রাজদীপ পাল। দিনভর তাকে কোথাও যেতে দেওয়া হয়নি। শুক্রবার সন্ধ্যে নাগাদ আশরাফুলকে ইঞ্জেকশন দেয় রাজদীপ পাল, আর তারপরই নেশামুক্তি কেন্দ্রে আশরাফুলের মৃত্যু হয়। জানা গেছে ওই কেন্দ্রে 7 জন কর্মী ছিলেন। তড়িঘড়ি আশরাফুলকে নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষার পর আশরাফুলকে মৃত বলে ঘোষণা করে। খবর পেতেই মৃত ব্যক্তির পরিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এসে উপস্থিত হয়, কিন্তু তার আগেই আশরাফুলের মৃতদেহ হাসপাতালে মর্গে প্রিজার্ভ করে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে নেশামুক্তি কেন্দ্রের অন্যান্য যুবকদের কাছ থেকে ঘটনাটি জানতে পেরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করে মৃত যুবকের পরিবারের লোকজন। যদিও ঘটনাটি কি ঘটেছিল তা জানতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে মিডিয়ার কাছে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার ডক্টর পরিতোষ মণ্ডল জানিয়েছেন, মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে, তবে ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ পরিষ্কার হবে, এমনটাই তিনি জানান। এদিকে আশরাফুলের ভাই হাসিনুর হক জানিয়েছেন, শুক্রবার রাতে তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছিল এবং তারা এসে দেখে যে তার দাদাকে পিটিয়ে মারা হয়েছে। এই ব্যাপারে গতকাল রাতেই আলিপুরদুয়ার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, আর পুলিশ এই ঘটনায় ওই নেশামুক্তি কেন্দ্রের এক কর্মীকে গ্রেপ্তারও করেছে। আলিপুরদুয়ারের এসডিপিও শ্রীনিবাস এমবি তিনি জানিয়েছেন, এই নেশামুক্তি সেন্টারে একজনকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ করা হয়। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম রাজদীপ পাল, বাড়ি কোচবিহারের খাগড়াবাড়িতে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর রহস্য পরিষ্কার হবে। খোঁজ নিয়ে জানা গেছে, আলিপুরদুয়ার শহরে 4টি নেশামুক্তি কেন্দ্র রয়েছে, যেগুলি বেআইনি ভাবে চলছে বলেই অভিযোগ এবং কারো তেমন কোনো কাগজপত্র নেই বলে খবর। প্রতিটি নেশামুক্তি কেন্দ্র আসামের লোকজনের উপর নির্ভর করে টিকে রয়েছে। বাড়তি টাকা উপার্জনের জন্য প্রতিটি কেন্দ্র আসামেই ফাঁদ হিসাবে ব্যবহার করত তারা, এবং এসব কেন্দ্রের লাইসেন্স রয়েছে কিনা তা জানে না খোদ জেলা প্রশাসন। আলিপুরদুয়ার জেলায় এই নেশামুক্তি সেন্টারে রমরমা নিয়ে প্রশাসনের কাছে কোনো তথ্যই নেই। প্রশ্ন উঠছে, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এই নেশামুক্তি কেন্দ্র নিয়ে নানা প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। শুক্রবারের ঘটনার পর ওই নেশামুক্তি কেন্দ্রের অন্যান্য কর্মীরা পলাতক। পুলিশ একজনকে খুঁজে পেয়ে গ্রেপ্তার করেছে, বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ। আর এই নেশামুক্তি সেন্টারে যারা চিকিৎসাধীন ছিলেন তাদের বাড়ির লোকজনকে খবর দেওয়ার পর তারা এসে রোগীদের বাড়ি নিয়ে যাচ্ছেন বলে পুলিশ জানিয়েছে। নেশামুক্তি সেন্টারটি সম্পূর্ণ খালি হলেই পুলিশ ওই কেন্দ্রটিতে তালা ঝোলাবে, এমনটাই সূত্রের খবর। নাম আশরাফুল হক, অ্যাকচুয়ালি 39 ইয়ার্স ওল্ড এজ, বিবাহিত, ছেলে আছে, বউ আছে, চাকরি করে ডিসি অফিসের আন্ডারে রেভিনিউ সার্কেলে গোলগঞ্জে তহসিলদার হিসেবে আছে, কিন্তু ডেপুটেশন আঠানি সার্কেলে আছে। উনি একটু অ্যালকোহলিক পেশেন্ট আর কি, কিন্তু সুস্থ। আমরা নিজে থুয়ে গেছি। আমরা ভাবছি যে এখানে ভালো বলে বলছিল 2-1 জন, তার জন্য রাখছি। সেদিন ভর্তি করছিলাম এই আলিপুরদুয়ার আস্থা ফাউন্ডেশন, এটা হ্যাঁ। আমরা 1 তারিখে রাখছিলাম রাত্রিবেলা 11টার দিকে। 9,000 কত টাকা পেমেন্টও করছি। বলছে আমার ডাক্তার আসবে ট্রিটমেন্ট করে মেডিসিনের জন্য। 6,000 টাকা আরও কাল পরশু দেওয়া কথা, যেটা মান্থলি। আচ্ছা যাই হলো, রাখছি। তারপরে বলছে যে দেখা হবে না, 20 দিন কথা বলা হবে না। আমি মানছি, ঠিক আছে। আমি বলছি, দাদা পেশেন্টের কিছু অসুবিধা হলে আমাকে জানাবেন, যা দরকার আমি আসবো। ঠিক আছে দাদা, হবে। বারবার বলছি চাকরিগুলো একটু দেখিয়ে রাখেন, আমার ছুটির ব্যাপার আছে। যার জন্য আমি আনলিভের ফর্মটা দিছি, যেটা নিতে হয় সিগনেচার দাদা নিজে। এটি সিগনেচার আমার দাদার, আমি জানি এটা, ঠিক আছে। আমি ফর্মটা ফিল আপ করে নিয়ে গেছি, বাকিটা ফিল আপ করে অফিসে। ওরা আমাকে মেডিকেল কাগজ দিবে একটা, তার জন্য 2 দিন হোলির দিন দিল না, বন্ধ। আজকে কালকে ফোন করছে, বলছে আমরা কালকে দেবো। আজকে আমি যখন 12টার দিকে পাঠাইছে, গাড়িতে বাসে পাঠাইছে, তুবের মধ্যে রিসিভ করছি আমি। দেখো এইটা সিগনেচার আর এইটা সিগনেচার দিন রাত এটা টোটালি আলাদা, ঠিক আছে। তারপর কি শুনলাম? হ্যাঁ, তারপর আমাকে তখনও কিছু বলে নাই। বলছি কীরকম আছে, সুস্থ আছে, ভালো আছে, খাচ্ছে, রেস্টে আছে, উজ্জ্বলে আছে। আমি জানি ঠিকই আছে। আচ্ছা, যখন 6টার দিকে ফোন করলো যে তোমার পেশেন্ট দাদা অসুস্থ,
একেবারে অবস্থা নাই, ডেটে বলি এইরকম আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। আমরা বললাম আমাকে আগে কেন দুপুরেবেলা বললাম ঠিকই আছে, এভাবে তো হতে পারে না হঠাৎ করে। আর আমার অথরাইজ ছাড়া তুমি কনসার্ন নিও না, সিধা নিয়ে গেলে আমাকে বলতে লাগবে না আমার পেশেন্ট, আমি কোথায় নিই না আমার ব্যাপার সেটা। তারপরে আমরা আসলাম, আসি দেখি মর্গে আছে, জিজ্ঞেস করলাম ওখানে কেউ বললো যে হসপিটালে মারা যায় নাই, তারপর আমি রাখছে মর্গে রাখছে, ঠিক আছে। এখন কথা হলো আমার পেশেন্ট যদি হাতঠ্যাঙের দাগ আছে, যদি ও সার্ভাইভ করতে পারে নাই, যদি অসুস্থ হয়েছে আমাকে আগে বলা লাগে, আমি নিয়ে যাই কি আমার ব্যাপার সেটা, ওনার তো কোনো দায়িত্ব নাই ওই হিসেবে। আর কথা হলো উনি যে 9,000 টাকা নিচে ডাক্তারের ট্রিটমেন্ট হবে, ডাক্তারে উইথড্রল করবে, ট্রিটমেন্ট দেবে ডাক্তার। উনি বলছে আমরা মেডিসিন দিচ্ছি, আমরা কি করছি 8,500 টাকা মেডিসিনের, মেডিসিনটা দিলেও কে, ট্রিটমেন্টটা করলো কে, ডাক্তারকে, উনি ডাক্তার, ওর কি সার্টিফিকেট আছে ডাক্তার, আমাকে ওইটাই লাগায় ডাক্তারকে কীভাবে ট্রিটমেন্ট হলো, সিসিটিভি ফুটেজ লাগে, ওখানে যদি হয় নাই আমাকে ফুটেজ লাগবে, ওখানে সুস্থ ছিল নিয়ে যাচ্ছে, সব লাগবে আমার তদন্ত চাই, যেহেতু চাকরিটা। আপনার কি মনে হয়? মার্ডার, আমার মার্ডার অভিযোগ করবেন? অভিযোগ আমরা যাচ্ছি থানায় করবো, এটা প্রি প্ল্যান মার্ডারে পয়সার লোক, ওখানে কোনো ডাক্তার নেই, কোনো স্টাফ নেই, কোনো অ্যাটেন্ডেন্স নাই, ঘুমায় নিজের সিগারেট টানে, বিড়ি টানে, ওরা কী করবে? কি চাচ্ছেন? আমরা তো এটার তদন্ত চাই না, চাকরি করে যেহেতু আমার সরকারি একটা লোক, এভাবে কি আসামে করে, ডিসি অফিসে করে আসামে আছে তো এখানে না, আইন তো সব জায়গায় সমানে হবে। কতদিন থেকে আসছে বললো? 1 তারিখে ভর্তি করছিলাম, আচ্ছা আজকে হলো মানে মার্চের মার্চের 1 তারিখে 2026-এ রাতে 11টার দিকে আমি নিজে আসি থুয়ে গেছি, সিসিটিভি ফুটেজ থাকবে, আমরা নিজে ঢুকছে, এরা কোনো হার্টে সুস্থ মানুষই ছিল, খালি অ্যালকোহলিক পেশেন্ট ছিল, সেই পেশেন্টটা হঠাৎ করে কীভাবে মারা যায়, অসুস্থ হইতে পারে, আমাকে কেন জানাও নেই? তদন্ত চাচ্ছেন? নিশ্চয়। কি নাম আপনার? আমার নাম আনিসুর হক, আমার ওর ভাই, ছোট ভাই। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার আগমনী বেলগুড়ি পার্ট 1 ভিলেজ, আগমনী থানা, চিলিয়া, ধুবড়ি, আসাম। ঠিক আছে, হয়ে যাবে। মানে আমার বড় ভাই নাম আশরাফুল হক। এখানে কবে থেকে আছে ভাই? আমি আসছি যে এই মার্চ মাসের 7 তারিখে আসছি। হ্যাঁ, আসার পর থেকে আমাকে এমন টর্চার করছে যে 5-6 দিন পরে আমাকে বাইন্ধে রাখছিল। রাখছিল। আরও যে 2টা পেশেন্ট আছে, রাজু আর হলো শেখর, ওদেরকে তো রেগুলার মারে, রেগুলার। এই যে একজন মারা গেছে তোমাদের সঙ্গেই তো ছিল, হ্যাঁ, কি জানি নামটা তার? ওর নামটা আমি বলতে পারতেছি না। যাই হোক, মানে ওকেও এরকম টর্চার করেছে। হ্যাঁ, তার মানে এরা কি করে, এরা এখানে কি করে? টর্চার করে মারে, মেরেই ফেললো একজনকে। সারাদিন বাইন্ধে রাখার পরে খাওয়া দাওয়া দেয় না, পেচ্ছাপ করতে যেতে দেয় না, পরে কি করব? সারাদিন সকাল 7টা থেকে বাইন্ধে রাখছে, রাখার পরে কাকে? যেটা মারা গেছে। আচ্ছা, তারপরে 1 ঘন্টা পর আইসে, 7টার পর 1 ঘন্টা পর আইসে একটা সুই দিল নিচের থেকে যাইয়া। হ্যাঁ, সুই দেওয়ার পর থেকে কে দিল সুইটা? ওই রাজদীপদা। আচ্ছা, তারপরে দেওয়ার পরে ধুবদা বললো যে, আমার ফিদ্দুস বললো যে এটা তো মারা গেছে। কয় না মারা নাই, মানে ওকে সুই দিতেই মরে গেছে? না, সুই দেওয়ার পরে 6টার দিকে যে সন্ধ্যা 6টা হয়, হ্যাঁ, ওই তখন পেশেন্টটা মারা যায়। এইখানেই মারা যায়? এইখানেই মারা যায়। তোমরা দেখছো? আমরা নিজের চোখে, আমরা বুকলে যাইতে, আমাদের বুকলে যাইতে দেন আমাকে আর ফিদ্দুসকে। তোমাদেরও টর্চার করে মারে? টর্চার তো সবাইকেই করে এখানে। তার মানে এরা এই যে মারা গেল তাকে একদম রীতিমতো মার্ডার করলো, মার্ডার করে ফেলছে। এখানে কবে থেকে আছে ভাই? আমি আসছি যে এই মার্চ মাসের 7 তারিখে আসছি। হ্যাঁ, আসার পর থেকে আমাকে এমন টর্চার করছে যে 5-6 দিন পরে আমাকে বাইন্ধে রাখছিল। আরও যে 2টা পেশেন্ট আছে, রাজু আর হলো শেখর, ওদেরকে তো রেগুলার মারে, রেগুলার। এই যে একজন মারা গেছে তোমাদের সঙ্গেই তো ছিল, হ্যাঁ, কি জানি নামটা তার? ওর নামটা আমি বলতে পারতেছি না। যাই হোক, মানে ওকেও এরকম টর্চার করেছে। হ্যাঁ, তার মানে এরা কি করে, এরা এখানে কি করে? টর্চার করে মারে, মেরেই ফেললো একজনকে? সারাদিন বাইন্ধে রাখার পরে খাওয়া দাওয়া দেয় না, পেচ্ছাপ করতে যেতে দেয় না, পরে কি করব? সারাদিন সকাল 7টা থেকে বাইন্ধে রাখছে, রাখার পরে কাকে? যেটা মারা গেছে। আচ্ছা, তারপরে 1 ঘন্টা পর আইসে, 7টার পর 1 ঘন্টা পর আইসে একটা সুই দিল নিচের থেকে যাইয়া। হ্যাঁ, সুই দেওয়ার পর থেকে কে দিল সুইটা? ওই রাজদীপদা। আচ্ছা, দেওয়ার পরে ধুবদা বললো যে, আমার ফিদ্দুস বললো যে এটা তো মারা গেছে। কয় না মারা নাই, মানে ওকে সুই দিতেই মরে গেছে? না, সুই দেওয়ার পরে 6টার দিকে যে সন্ধ্যা 6টা হয়, হ্যাঁ, ওই তখন পেশেন্টটা মারা যায়। এইখানেই মারা যায়। তোমরা দেখছো? আমরা নিজের চোখে, আমরা বুকলে যাইতে, আমাদের বুকলে যাইতে দেন আমাকে আর ফিদ্দুসকে। তোমাদেরও টর্চার করে মারে? টর্চার তো সবাইকেই করে এখানে। তার মানে এরা এই যে মারা গেল তাকে একদম রীতিমতো মার্ডার করলো, মার্ডার করে ফেলছে। এখানে কবে? বলছি আপনার ছেলে কে কবে ভর্তি করালেন?
তাও 3 মাস আগে ভর্তি করা হয়েছিল। আচ্ছা, কোথায় ভর্তি করালেন? এই যে নেশা কেন্দ্র, এটা কি নেশা কেন্দ্র, মানে কি নাম জানেন? গাঁজা ঠাজা খাই তো এই কোথায় এই রিসেপশন এটা। আচ্ছা, এই জায়গায় ভর্তি করানোর পর ওরা বারবার ফোন করে যে আমাদের ডাক্তার ঢুকবে, যে ঢুকবে সেই ঢুকবে, কিন্তু কোনো ডাক্তার নাই, কোনো চিকিৎসা নাই। টাকা পয়সা চায়? টাকা পয়সা তো অনেক টাকা দিছি আমি, নইলে বোধ হয় 60-70 হাজার টাকা মতো দিয়েছি। 60-70 হাজার টাকা দেওয়ার পরেও আপনার ছেলে কি ওরকমই রয়ে গেছে? ওই রকমই তো দেখতেছি এখন। আচ্ছা, এইখানে যে একটা ঘটনা ঘটলো, কি শুনলেন? এই যে একজন মারা গেল, কি? হ্যাঁ, ওইটা তো আমাদেরই লোক। ও যে লোকটা মারা গেছে ওইটা শুনেই তো আমাদের মানে ভয় ওই ভয়তে যে ওই জন্য আমাদের ছেলেকে নিয়ে যাবে। এখনই নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, এখনই নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই কি বলবেন এই যে এই ঘটনা ঘটে গেল এখানকার এইটা নিয়ে? না, এটা আমাদের আইনে তো সুব্যবস্থা নিতে হবে, কঠোর পদক্ষেপ হ্যাঁ, চাই? কঠোর ভাবে আমাদের এই ব্যবস্থা নিতে হবে। পুলিশ আসছে দেখছে? হ্যাঁ, পুলিশ তো আমরাই নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, আপনার কি যে এই যে তোমরা যে নেশা মুক্তি সেন্টার রাখছো, এটা কার? হ্যাঁ? কে মালিক? কে মালিক আছে কে আছে আরে মালিক আছে, নাম বলো। রাজদীপ পাল। হ্যাঁ? রাজদীপ পাল। কি হয়েছে, মানে ওখানে কি হয়েছিল আজকে? দেখো, এখন ওইখানে যেটা উইথড্রল হ্যালো হয়ে গেছে, ঠিক আছে, অ্যালকোহলিক পেশেন্ট ছিল, হ্যাঁ, হ্যালো হয়ে গেছে, ঠিক আছে, হ্যালো হওয়ার জন্য তারপরে আমাদের বাইন্দে রাখতে হচ্ছে, হ্যাঁ, আমাদের সঙ্গে সঙ্গে বাইন্দে রাখতে হচ্ছে এমন কিছু না, ঠিক আছে, আমাদের পরবর্তী, ঠিক আছে, যখন মাত্রা বাইরে গেছে আর পাচ্ছে না, তখন আমাদের হালকা করে বান্ধে রাখতে হচ্ছে, ঠিক আছে, তখন বান্ধে রাখার পরে তখন বিকালবেলার টাইমে, ঠিক আছে, সন্ধ্যাবেলা দুপুরবেলার টাইমে ও তখন শুয়ে পড়ছিল, ঠিক আছে, 12টা 1টা দিকেও চিল্লাচ্ছিল তখন, হ্যাঁ, উঠবে মানে এরকম করে উঠে দাঁড়াইছিল, ঠিক আছে, তখনও উঠে দাঁড়াইছিল, ঠিক আছে, তখন ওর দাদার একটা সই লাগে, ঠিক আছে, তখন ওই সইটা উপরে দিয়ে করানো হয়, ঠিক আছে, ওকে দিয়ে, ঠিক আছে, ও তখন ওরকম সুস্থ ছিল না, ঠিক মতন ওরকম সুস্থ ছিল না। ওইটা কে করলো? ওই করছে, ঠিক আছে, পেশেন্টই করছে, ঠিক আছে, পেশেন্টই করছে। তারপরে পেশেন্ট করার পরে তারপরে আমরা ওই খাতাটা ওদের দিয়ে দিই, ঠিক আছে, তারপরে যখন সন্ধ্যাবেলার মধ্যে তখন ওর সেন্সটা থাকে না, ঠিক আছে, সেন্স যখন থাকে না আমরা তখনই সঙ্গে সঙ্গে ব্লাড চেক আপ করি, তখনই ব্লাডটা কি আছে নাকি পুরা, তখন দেখি ডাউন আসে পুরা, তখনই সঙ্গে সঙ্গে আমি গাড়ি ডাকি, হসপিটালের গাড়ি ডাকি, সঙ্গে সঙ্গে নিয়ে গাড়িতে মধ্যে তখনই মনে মারা গেছে, তো হসপিটাল ঢুকাতে বলে ডাক্তার মারা গেছে। এই যে সেন্টারটার নাম কি? আস্থা ফাউন্ডেশন। কোথায় এটা থাকে? এটা তোমার হলো ঘড়িমোড় বাবুপাড়া। বাবুপাড়া ঘড়িমোড় থেকে চৌপতি, তো এটা ঘড়িমোড় তো চৌপতি। হ্যাঁ, চৌপতিটা। তারপরে সেন্টারটা কোথায়? হ্যাঁ, ওই চৌপতির ওদিকে। চৌপতি কোথায়? তোমার বাবুপাড়ায় পড়ে তোমার। আরে সেটা লোকেশনটা বলো। লোকেশনটা চৌপতিতেই তোমার, একদম তোমার বাড়ি চৌপতির কোথায়? লোকেশন। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? আমার কুচবিহার। তো তুমি লোকেশন বলতে পারতেছ না? তোমার লোকেশনটা তো কুচবিহার, তোমার হলো ওইসে কি বল, তোমার হলো ঘড়িমোড় চৌপতি, চৌপতির তোমার হলো ঘড়িমোড় চৌপতির ওই যে মসজিদের উল্টা পাশে। চৌপতি মসজিদের উল্টা পাশে? হ্যাঁ, উল্টা পাশে। এখানে তো মানে এটা সেন্টারটা, যে মালিক সে কোথায় বাড়ি? হ্যাঁ, যে মালিক সে কোথায় বাড়ি? সেখানে দেখো না, আমাদের তো এরকম তো মালিক এরকম 7 জন থাকে, মেম্বার 7 জন আগে লাগে, ঠিক আছে, মেম্বার 7 জন লাগে, ঠিক আছে। হ্যাঁ, সে কে, মানে 7 জন কোথাকার? হ্যাঁ, 7 জন কোথাকার? আমার যে বাইপাসে মালিক। কোন বাইপাস? আমার বাইপাসে যে বাইপ, আমার বউ আছে। তোমার বাড়ি, তোমার কুচবিহার থেকে এসে এখানে ফাউন্ডেশন হ্যাঁ, খুলছো? আমার এখানে ফাউন্ডেশন খুলেছি। লাইসেন্স কি কে দিল, কিভাবে পেলাম? হ্যাঁ, আমি কলকাতা থেকে নিয়ে কোথা নিয়ে আসছো? এখানে আমারও হোম কাটা, আমিও হোম কাটা, 1 বছর হোম খাটে আমরা রিকভারি থেকে, তখনই আমি হোম, মানে নিজেরা হোমে থেকে খাইতে আসছো তোমরা, অন্য পেশেন্টকে ঠিক করতেছো? দেখো, আমরা তো রিকভারি একটা অ্যাডিক্ট, হ্যাঁ না, রিকভারি অ্যাডিক্ট হয়ে তারপরে তো আমরা নিজেকে ভালো রাখার জন্য একটা সেন্টার খুলেছি না, একটা ডাক্তার কে? ছেলেকে ভালো রাখার ডাক্তার কে জন্য। ছিল? হ্যাঁ, ডাক্তার নরমালি আমাদের এখানে নীলাদ্রিনাথ আসে, ঠিক আছে, নরমালি না, তোমাদের অ্যাপয়েন্টেড ডাক্তার কে আছে সেন্টারে? এমনি নীলাদ্রিনাথ আসে। অ্যাপয়েন্টেড? অ্যাপয়েন্টমেন্ট মানে আপাতত যখন পেশেন্ট যখন দেখা হয় 5-10টা একবারে হয়ে যায়, তখন নীলাদ্রিনাথকে ডাকা হয়। পার্মানেন্ট কোনো ডাক্তার ছিল না? পার্মানেন্ট মানে নীলাদ্রিনাথকেই ডাকা হয় সব সময়। পার্মানেন্ট ডাক্তার কি আছে? উনি পার্মানেন্ট কি করে? তুমি বলে যে যখন 5-10টা ডাক্তার পেশেন্ট হয় তখন ডাকা হয় বলে? হ্যাঁ, তখনই ডাকা হয়। তার মানে পার্মানেন্ট তো মানে তোমাদের, একটা পেশেন্টও তো একজনের জন্য তো আসবে না, ঠিক আছে, তাহলে তোমাদের কাছে ডাক্তার ছিল না, মানে পার্মানেন্ট ডাক্তার ছিল না? ডাক্তার ছিল আমাদের, পার্মানেন্ট ডাক্তার মানে নীলাদ্রিনাথকে ডাকা হয় যখন একবারে 5টা 7টা একবারে হয়, তখন একজন পেশেন্ট থাকলে আসে না? হ্যাঁ, একজন পেশেন্ট থাকলে 7 দিন মিনিমাম, 7 দিন পরে আসে। আচ্ছা, ভালো। তার মানে পার্মানেন্ট ডাক্তার ছিল না? যাই হোক, পার্মানেন্ট ডাক্তার কেন থাকবে না? আবার পার্মানেন্ট ডাক্তারের সঙ্গে তো আমরা সব সময় কনসাল্ট করি না। পার্মানেন্ট ডাক্তার কাকে বলে? অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আসে তোমাদের? হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে ডাক্তারকে? হ্যাঁ, আমাদের তো ডাক্তার, আমরা যে ডাক্তারকে দেখাই সব সময়, হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে? অ্যাপয়েন্টমেন্ট জিজ্ঞেস করছি, অ্যাপয়েন্টমেন্ট বুঝো? অ্যাপয়েন্টমেন্ট দাও। তুমি তো নিজে নেশাগ্রস্ত, তুমি কি করে তাহলে? কোথায় নেশা করতে? তুমি তো বলে যে আমরাই অ্যাডিক্টেড ছিলাম, আমরা ওখান আমরা থেকে। তো দেখুন এককালে ছিলাম,
হলো কালে তো, ছিলাম। তাহলে এটা আজকের দিনে তো রিকভারিতে আছি, আজকের দিনে রিকভারি থেকে আজকের দিন সেন্টার চালাচ্ছি। তোমার বাড়ি বাসার কুচবিহারে, ছেলে তুমি ভালো। কুচবিহার থেকে আইসে, তোমার ওয়াইফ আছে এখানটা, তুমি আলিপুরদুয়ারে না কুচবিহারে কেন করলে না, আলিপুরদুয়ারে কেন হ্যাঁ, করলে? কুচবিহারও তো সেন্টার আছে না, চারটা সেন্টার। হ্যাঁ, তাই এখানে তো সেন্টার নাই না। হুম। যেখানে সেন্টার থাকবে না সেখানে তো আমরা খুলবো না। কেন বলুন আচ্ছা। যে সেখানে সেন্টার নাই, সেখানে তো ছেলেবেলা, আলিপুরের ছেলেবেলা তার ড্রাগসে আরো বেশি পড়ে যাচ্ছে না। তাই নাকি? কুচবিহারে রাখা নাই? কুচবিহারেও আছে, তাহলে সব আলিপুরদুয়ার জায়গায় ছেলে আছে। তুমি কি করে জানা? তার মানে সব তুমি কি জায়গায় একসঙ্গে আছে। ব্যবসা করতে? না না, ব্যবসা কেন করবো? এটা কি ব্যবসা হয়? তাহলে আবার কি? এটা কি কোনোদিন কি ব্যবসা করে জানলা তুমি আলিপুরদুয়ারে, কুচবিহার বাদ দিয়ে আলিপুরদুয়ারে ড্রাগসের ব্যবসা বেশি হয়? ড্রাগসের ব্যবসা দেখুন, এখানেও তো খবর আমরা ড্রাগসের দেখি, দিচ্ছে? আমরাও তো দেখি হ্যাঁ, তার তুমি তো সেই রাস্তায় ছেলে দেখে তো তুমি সেই জানো। রাস্তায়। হ্যাঁ, তাহলে আর আমারও তো খবর দেখতে থাকি না সবসময়। আচ্ছা, খবর দেখতে হবে। সবসময় তো তোমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল না, তাই তো? হ্যাঁ। তোমার ওয়াইফের নাম কি? হ্যাঁ?